আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা আজকের ক্লাসটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে। ছোট্ট সোনামণিরা, আজকের পাঠের বিষয়টি সম্পর্কে চলো আমরা জেনে নেই। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের ভাষা শহীদদের কথা এই গল্পটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আজকে আমরা এই গল্পটি ভেঙে ভেঙে সুন্দর করে অর্থসহ বুঝে বুঝে পড়ব ইনশাআল্লাহ, এবং নতুন অনেক তথ্য জানতে পারবো। ছোট্ট সোনামণিরা, চলো এখন আমরা জেনে নেই আজকের পাঠ থেকে আমরা কি কি জিনিস শিখতে পারবো। শুদ্ধ উচ্চারণে আমরা গল্পটি পড়তে পারবো, নতুন কিছু শব্দের অর্থ জানতে পারবো, ছোট ছোট প্রশ্নের উত্তর জানতে পারবো এবং যুক্তবর্ণ বিভাজন করতে পারবো এবং বিপরীত শব্দ লিখতে পারবো। ছোট্ট সোনামণিরা, তোমাদেরকে এখন একটা ছবি দেখাচ্ছি। নিচের ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা একটু ভাবো তো, এই ছবিটা কি তোমরা আগে কোথাও দেখেছো? দেখো, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ মিছিল করার মতো ভঙ্গিমায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের হাত উপরের দিকে। এখন দেখো, তাদের হাতে যেই পোস্টার আছে সেখানে লেখা, রাষ্ট্রভাষা বাংলা চাই, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। ছোট্ট সোনামণিরা, তোমরা কি বলতে পারবে এটা কিসের ছবি? এটা হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলনের ছবি। রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। চলো আমরা এখন পরের পৃষ্ঠাতে চলে যাই। এখন আমরা ভাষা শহীদদের সম্পর্কে জানব। ছোট্ট সোনামণিরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাষা শহীদ আসলে কারা? বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে বলা হয় ভাষা শহীদ। ছোট্ট সোনামণিরা, তোমরা আবারও খেয়াল করো, বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে বলা হয় ভাষা শহীদ। এবং এই ভাষা শহীদদের সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই ভাষা শহীদদের সম্পর্কে আমরা অনেক অনেক নতুন তথ্য জানতে পারবো। কিন্তু আপাতত তোমরা এই জিনিসটা খুব সুন্দর করে মনে রাখো, সেটা হচ্ছে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে বলা হয় ভাষা শহীদ। কিসের জন্য জীবন দিয়েছে ছোট্ট সোনামণিরা? বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। আর তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ভাষা শহীদ। এরকমই কয়েকজন ভাষা শহীদের নাম হচ্ছে সালাম, বরকত, শফিক, জব্বার, রফিক। ছোট্ট সোনামণিরা, ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে বলা হয় ভাষা শহীদ। আর কয়েকজন ভাষা শহীদের নাম হচ্ছে সালাম, বরকত, শফিক, জব্বার, রফিক। তোমরা কি বুঝতে পেরেছো? সালাম, বরকত, শফিক, জব্বার, রফিক, এরা হচ্ছে ভাষা শহীদ। আর বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকেই বলা হয় ভাষা শহীদ। এখন আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। ছোট্ট সোনামণিরা, তোমরা ছবিতে যে মানুষটিকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে সালাম, শহীদ আব্দুস সালাম। তিনি একজন ভাষা শহীদ। এরপরে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে বরকত, তার নাম হচ্ছে বরকত, তিনিও একজন ভাষা শহীদ। ছোট্ট সোনামণিরা, এরপর তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে শফিক এবং তিনিও একজন ভাষা শহীদ। ছোট্ট সোনামণিরা, এরপর তোমরা যার ছবি দেখতে পাচ্ছ তিনিও একজন ভাষা শহীদ, তার নাম হচ্ছে জব্বার। ছোট্ট সোনামণিরা, এখন তোমরা যার ছবি দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে রফিক এবং তিনিও একজন ভাষা শহীদ। এই সব ভাষা শহীদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। ছোট্ট সোনামণিরা, আমরা একটু আগেই জেনেছি যে ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকেই বলা হয় ভাষা শহীদ। ভাষার জন্য কারা জীবন দিয়েছে? ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের নাম হলো বরকত, রফিক, সালাম, রফিক, শফিক। এরা কি করেছে? এরা ভাষার জন্য জীবন দিয়েছে আর এদেরকেই বলা হয় ভাষা শহীদ। এই সব ভাষা শহীদদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। ছোট্ট সোনামণিরা, তারা যদি জীবন না দিত তাহলে আমরা বাংলা ভাষা পেতাম না, বাংলায় কথা বলতে পারতাম না। এখন আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছোট্ট সোনামণিরা, তোমরা কি বলতে পারবে এটা কিসের ছবি? এটা হচ্ছে শহীদ মিনারের ছবি। ভাষা শহীদদের স্মরণে আমরা প্রতি বছর
21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। কাদের স্মরণে শ্রদ্ধা জানাই? ভাষা শহীদদের স্মরণে। কত তারিখে শ্রদ্ধা জানাই? 21 তারিখে শ্রদ্ধা জানাই। আমরা কোথায় ফুল রাখি? আমরা শহীদ মিনারে ফুল রাখি। ছোট্ট সোনামণিরা, ভাষা শহীদদের স্মরণে আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে একটা শহীদ মিনারের ছবি এবং সেই শহীদ মিনারে ছোট ছোট কিছু বাচ্চারা ফুল দিচ্ছে। দেখো, এটাও একটা শহীদ মিনারের ছবি, সেখানেও সবাই ফুল নিয়ে গিয়েছে ফুল দেওয়ার জন্য। তোমরাও নিশ্চয়ই 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে যাও। ছোট্ট সোনামণিরা, এখন আমরা তোমাদের বাংলা বইয়ের ভাষা শহীদদের কথা এই গল্পটি আমরা পড়ব। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। ভাষা শহীদদের কথা গল্পটি আমরা এখন শুরু করব। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল। ছোট্ট সোনামণিরা, ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল, ফাল্গুন মাস। কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়ছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটেছে। আচ্ছা চলো, এখন আমরা এই কথাগুলোর মানেটা একটু বুঝি। ফেব্রুয়ারির 21 তারিখের কথা বলা হচ্ছে এখানে 1952 সালের। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখ, তখন ছিল ফাল্গুন মাস। আর ফাল্গুন মাসে কি হয়? ফাল্গুন মাসে গাছ থেকে পাতা ঝরে পড়ে এবং সেই সময়টার কথাই এখানে বলা হচ্ছে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়ছে, আবার কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে এবং পলাশ ফুল ফুটেছে, এমন একটা সময়ের কথা বলা হচ্ছে। আচ্ছা চলো, এরপরে আমরা বাকিটুকু পড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চারদিকে থমথমে ভাব, পুলিশ মিছিল করতে নিষেধ করেছে, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায়, কিন্তু ছাত্র জনতা তা মানবে না, তারা মিছিল করবে। টগবগে তরুণরা বেপরোয়া, প্রয়োজনে তারা নিজের জীবন দেবে, তবু মায়ের ভাষার দাবি ছাড়বে না। ছোট্ট সোনামণিরা, চলো আমরা এটা আরও ভালো করে একটু বোঝার চেষ্টা করি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সেখানে থমথমে একটা পরিবেশ। ছোট্ট সোনামণিরা, থমথমে পরিবেশ মানে কি তোমরা জানো? থমথমে পরিবেশ মানে হচ্ছে সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না, একদম সব কিছু থেমে আছে, সবার ভিতরে খুব রাগ রাগ একটা ভাব, এরকম একটা পরিবেশ, কেউ বাইরে বের হচ্ছে না, সেটাকেই বলা হয় থমথম ভাব। তাহলে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তখন ছিল ফাল্গুন মাস। সেই ফাল্গুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে কি ছিল? থমথমে একটা ভাব ছিল। কেন থমথমে ভাব ছিল? কারণ পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। ছোট্ট সোনামণিরা, কিসের জন্য মিছিল করতে নিষেধ করেছে? বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। কারণ হচ্ছে পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে। ছোট্ট সোনামণিরা, তোমাদেরকে একটু বলি, তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে তখন আমাদের এই বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, এবং বর্তমানে পাকিস্তান নামে যেই দেশটা আছে সেই দেশটার নাম ছিল পশ্চিম পাকিস্তান। এবং এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুইটা দেশ মিলে একটা দেশই ছিল। ছোট্ট সোনামণিরা, তোমরা কি বুঝতে পেরেছ? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আমাদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, আর বর্তমানে যেটা পাকিস্তান, সে পাকিস্তানের নাম ছিল পশ্চিম পাকিস্তান। এবং এই দুইটা দেশ আলাদা কোনো দেশ ছিল না, এই দুইটা দেশ একটা দেশই ছিল। আমরা তখন পাকিস্তানের একটা অংশ ছিলাম। তো পাকিস্তান সরকার কি করলো? পাকিস্তান সরকার আমাদেরকে বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করতে চাইলো। ছোট্ট সোনামণিরা, তোমরা কি জানো রাষ্ট্রভাষা কি? রাষ্ট্রভাষা হচ্ছে একটা দেশের যেটা প্রধান ভাষা। আমাদের বাংলাদেশের প্রধান ভাষা কি? বাংলা। আবার ইংল্যান্ডের প্রধান ভাষা কি? ইংল্যান্ডের প্রধান ভাষা হচ্ছে ইংলিশ। বুঝতে পেরেছ? আবার চীনের প্রধান ভাষা কি? চীনের প্রধান ভাষা হচ্ছে
চীনা ভাষা, এরকম প্রত্যেকটা দেশের আলাদা আলাদা একটা ভাষা থাকে এবং সেটাকেই বলা হয় রাষ্ট্রভাষা। তো আমরা তো তখন পাকিস্তানের অংশ ছিলাম। তো পাকিস্তান সরকার কি করলো? পাকিস্তান সরকার বলল যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন তারা বাংলাকে বাদ দিয়ে দিতে চাইলো। তখন এই যে তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইলো, এটা তো আমাদের বাংলাদেশের যে ছাত্ররা ছিল তারা কখনোই এটা মেনে নেয় নাই। তো তারা এটা মেনে না নেওয়ার কারণেই তারা কি করলো? তারা মিছিল করার জন্য যেতে চাইলো, রাস্তায় নামতে চাইলো, যে তারা আন্দোলন করবে, তারা মিছিল করবে। কেন মিছিল করবে? তারা এটার জন্য প্রতিবাদ জানাবে যে আমরা উর্দুকে রাষ্ট্রভাষা মানি না, আমরা ছোটবেলা থেকেই বাংলা ভাষায় কথা বলি, বাংলা হচ্ছে আমাদের মায়ের ভাষা। পাকিস্তান সরকার কখনোই আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে পারবে না, এই জন্য প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেব। এই কারণে কি করলো? তারা রাস্তায় নেমে মিছিল করতে চাইলো, আন্দোলন করতে চাইলো রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। তখন কি করলো? তখন পুলিশ এসে তাদেরকে বাধা দিল, এবং এই পুলিশ এসে তাদেরকে বাধা দেওয়ার ফলে কি হইল? চারোদিকে একটা থমথমে পরিবেশ এসে পড়লো। বাইরে বের হলে তখন পুলিশ, কেউ বাইরে বের হতে পারছে না, সবার মধ্যেই উত্তেজনা, সবার মধ্যে রাগ, এরকম একটা পরিবেশ। ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পুলিশ কি করলো? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চারদিকে থমথমে ভাব, পুলিশ মিছিল করতে নিষেধ করেছে, পুলিশ মিছিল করতে দিবে না। রাষ্ট্রকে বাংলা ভাষা করার দাবি ছিল আমাদের ছাত্রদের, কিন্তু পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে। কিন্তু ছাত্ররা তা কখনোই মেনে নেবে না। তারা কি করবে? তারা মিছিল করবে। টকবগে তরুণেরা বেপরোয়া, কারণ তরুণেরা হচ্ছে বেপরোয়া। তরুণ মানে কি ছোট্ট সোনামণিরা? আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম, তরুণ মানে হচ্ছে যাদের বয়স অল্প, তারা কি হয়? তারা হয় বেপরোয়া। বেপরোয়া মানে কি? বেপরোয়া মানে হচ্ছে যারা কখনো কোনো বাধা মানে না। তাহলে এই যে আমাদের বাংলা ভাষাকে বাদ দিয়ে পাকিস্তান সরকার উর্দুকে যে রাষ্ট্রভাষা করতে চাইলো, সেটা এই তরুণেরা মেনে নিল না। তারা কি করলো? তারা রাস্তায় নামতে চাইলো মিছিল করার জন্য, এবং মিছিল করার জন্য তখন রাস্তায় নামতে চাইলো, তখন পুলিশ কি করলো? পুলিশ মিছিল করতে নিষেধ করলো। কিন্তু টকবকে তরুণেরা তো বেপরোয়া, তারা তো কোনো বাধা মানে না, তারা তো এটা কখনোই মেনে নেবে না। কারণ কি? তাদের মায়ের ভাষা, মুখের ভাষা বাংলা, সেই বাংলাকে বাদ দিয়ে পাকিস্তান সরকার কি করছে? উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইছে, এবং সেটা তো আমাদের বাংলার যে তরুণেরা আছে তারা কখনোই সেটা মেনে নেবে না। তারা প্রয়োজনে জীবন দিবে, তবু তারা মায়ের ভাষার দাবি ছাড়বে না। তখন কি করলো? পুলিশের বাধার সত্ত্বেও, পুলিশ নিষেধ করা সত্ত্বেও তারা মিছিলে বের হলো। মিছিলে বের হওয়ার পর কী করলো? পুলিশ যেহেতু তাদেরকে নিষেধ করেছে যে তোমরা কেউ মিছিল করতে পারবা না, রাস্তায় বের হতে পারবা না, কিন্তু ছাত্ররা কি করলো? সেটা মানলো না, যে না, আমরা এটা মানি না, আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে চাই, আমরা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মানি না। আমরা সারা জীবন বাংলা ভাষায় কথা বলে এসেছি, বাংলা ভাষা আমরা মায়ের কাছে শিখেছি, এই কারণে বাংলা আমাদের মাতৃভাষা, আমরা কখনোই আমাদের ভাষাকে ছাড়তে পারবো না। এই কারণে কি করলো? পুলিশের যে নিষেধ ছিল সেই নিষেধ অমান্য করে তারা কি করলো? তারা রাস্তায় বের হলো, মিছিল নিয়ে বের হলো। এবং পুলিশ তখন কি করলো? যেহেতু তারা পুলিশের কথা শোনে নাই, তখন পুলিশ কি করলো? পুলিশ তাদেরকে গুলি করলো, এবং গুলিতে নিহত হলেন রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা আরও অনেকে। তারা আমাদের ভাষা শহীদ। ছোট্ট সোনামণিরা, তোমরা কি বুঝতে পেরেছো যে ভাষা শহীদ কারা? তাহলে পুলিশের নিষেধ করার পরেও বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্ররা মিছিল নিয়ে বের হলো রাস্তায়। তখন কি করলো? তখন পুলিশ রাগ হয়ে তাদেরকে গুলি করলো, এবং সেই গুলিতে রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা আরও অনেকেই নিহত হলো, মারা গেল। তাদের বুকের মধ্যে পুলিশের গুলি এসে ঢুকে গেল, তখন পথ রক্তাক্ত হয়ে গেল, পুরো মিছিল ভঙ্গ হয়ে গেল। এবং এই যে এই পুলিশের গুলিতে যারা মারা গেল, তাদের নামই হচ্ছে ভাষা শহীদ, তারাই হচ্ছে আমাদের ভাষা শহীদ। ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আবার প্রথম থেকে বোঝাবো। 1952 সালের ফেব্রুয়ারি মাস তখন, আর তখন ছিল ফাল্গুন মাস, বাংলায় ফাল্গুন মাস আর ইংরেজিতে তখন ছিল ফেব্রুয়ারি মাস। সেই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার চারপাশে থমথমে একটা ভাব। কারণ কি?
কারণ হচ্ছে পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করতে চায়। তারা চায় যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, কিন্তু বাংলা তো আমাদের মায়ের ভাষা। এই কারণে কি করলো, বাঙালির যেসব ছাত্ররা ছিল তারা সেই পাকিস্তান সরকারের সেই দাবি তারা মানলো না। তারা আন্দোলন করতে চাইলো, তারা মিছিল নিয়ে রাস্তায় বের হতে চাইলো, কিন্তু পুলিশ তাদেরকে নিষেধ করলো যে তোমরা বের হতে পারবা না। তখন ছাত্ররা কি করলো, ছাত্ররা বললো যে আমরা প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু তবু তোমরা আমাদেরকে থামাতে পারবা না। আমরা কখনোই আমাদের মায়ের ভাষা ছেড়ে দিব না, প্রয়োজনে আমরা নিজের জীবন দিয়ে হলেও আমাদের মায়ের ভাষাকে রক্ষা করব। তখন কি করলো, তখন ছাত্ররা রাজপথে মিছিল নিয়ে বের হলো এবং সেই মিছিলে কি করলো, পুলিশ গুলি করলো এবং সেই গুলিতে নিহত হলেন রফিক, সালাম, জব্বার, বরকত সহ নাম না জানা আরও অনেকেই, এবং তাদেরকে বলা হয় ভাষা শহীদ। তাহলে এখানে বলা হয়েছে রফিক, সালাম, বরকত, জব্বার এবং নাম না জানা আরও অনেকেই। আমরা রফিক, সালাম, বরকত, জব্বার, শফিক এদের নাম জানি, কিন্তু সেই 1952 সালের ভাষা আন্দোলনে আরও অনেক মানুষ কি হয়েছে, শহীদ হয়েছে, কিন্তু তাদের নাম জানা যায়নি। তারা সবাই হলেন ভাষা শহীদ। আর 21শে ফেব্রুয়ারি, প্রতি বছর যখন 21শে ফেব্রুয়ারি আসে তখন কি হয়, তখন আমরা সেই ভাষা শহীদদেরকে স্মরণ করি, তাদের জন্য দোয়া করি। আমরা তখন তাদের প্রতি সম্মান জানিয়ে খুব সকালে ঘুম থেকে উঠে আমরা শহীদ মিনারে যাই, শহীদ মিনারে গিয়ে ফুল দিই। ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো পুরো বিষয়টা। চল এখন আমরা ভাষা শহীদদের সম্পর্কে জানব। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিটা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে আবুল বরকত। তিনি একজন ভাষা শহীদ ছিলেন। তাহলে আবুল বরকত তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন, যোগ দিয়েছিলেন মিছিলে। এক সময় মিছিলে গুলি হলো, গুলি এসে লাগলো তার গায়ে। বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করালেন, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না, রাতেই তিনি মারা গেলেন। তাহলে এখন আমরা যার সম্পর্কে দেখতে পাচ্ছি ছবিতে, যাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে ভাষা শহীদ আবুল বরকত। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তখন কি 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে যখন অন্য ছাত্ররা সবাই মিছিল করার জন্য রাস্তায় নামলো রাষ্ট্রভাষাকে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে, তখন কি করলো, তখন এই বরকত পড়ার টেবিলে বসে থাকতে পারলো না। সে মনে মনে ভাবলো, আমাদের এই বাংলা ভাষাকে ওরা কেড়ে নিচ্ছে, ওরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চায়, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তখন কি করলো, সে পড়ার টেবিল থেকে উঠে এসে সে মিছিলে যোগ দিল, এবং এই মিছিলের থেকে যোগ দেওয়ার পরে তার গায়ে এসে একটা গুলি লাগলো, এবং গুলি লাগার পর কি করলো, বন্ধুরা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করালেন, কিন্তু তাকে বাঁচানো আর সম্ভব হলো না, রাতেই তিনি মারা গেলেন। তাহলে ইনি আবুল বরকত, ইনি একজন ভাষা শহীদ ছিল। আচ্ছা চলো এবার আমরা আরেকজন ভাষা শহীদ সম্পর্কে জানব। আমরা ছবিতে যে মানুষটাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে রফিক উদ্দিন আহমদ বা রফিক। আমরা সাধারণত ভাষা শহীদ রফিক নামেই তাকে চিনি। তার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। কলেজের পড়া শেষ না করেই এসেছিলেন ঢাকায়। ঢাকার বাদামতলিতে ছিল তার ব্যবসায়, কিন্তু ওই দিন তার মন ব্যবসায় আটকে থাকেনি। তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে। পুলিশের গুলি এসে তার মাথায় লাগে, সঙ্গে সঙ্গে তিনি মারা যান। তাহলে রফিক উদ্দিন আহমেদ, ভাষা শহীদ রফিক, তিনি কিন্তু কোনো ছাত্র ছিলেন না, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। মানিকগঞ্জ থেকে তিনি কি করেছিলেন, তিনি ঢাকাতে এসেছিলেন ব্যবসা করার জন্য, এবং ঢাকার বাদামতলিতে তার একটা ব্যবসা ছিল। কিন্তু তিনি 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে তিনি ব্যবসায় তার মনটাকে আটকে রাখতে পারলেন না। তিনি নিজেও ভাবলেন যে পাকিস্তানিরা আমাদের বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করবে, সেটা কখনোই আমি মেনে নিব না। এই কারণে তিনিও ছাত্রদের সাথে এসে সেই মিছিলে যোগ দিলেন, এবং পুলিশের গুলি এসে তার মাথায় লাগে, এবং সঙ্গে সঙ্গে তিনি সেখানেই মারা যান। তাহলে এখন আমরা যার সম্পর্কে জানছি তার নাম হচ্ছে রফিক উদ্দিন
আহমেদ। ছোট্ট সোনামণিরা, এখন আমরা আরেকজন ভাষা শহীদ সম্পর্কে জানব। ছোট্ট সোনামণিরা, এখন আমরা যার সম্পর্কে জানব তার নাম হচ্ছে আব্দুল জব্বার। ময়মনসিংহের গফরগাঁয়ে তার বাড়ি। গরিব পরিবারের সন্তান তিনি। লেখাপড়ায় বেশি এগুতে পারেননি। এক সময় চাকরি নিয়ে চলে যান বিদেশে। অনেক দিন পর দেশে ফিরেন। ঢাকায় এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য। ভাষার জন্য তার প্রাণ কেঁদেছিল। বাংলা ভাষার জন্য তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন। পুলিশের গুলি এসে লেগেছিল তার শরীরে। তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি। রাতেই তিনি মারা গেলেন। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা ছবিতে যে মানুষটিকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে আব্দুল জব্বার। ময়মনসিংহের গফরগাঁওয়ে ছিল তার বাড়ি। তিনি ছিলেন একজন গরিব পরিবারের সন্তান। তিনি লেখাপড়ায় বেশি দূর এগুতে পারেননি, অর্থাৎ তিনি কিন্তু ছাত্র ছিলেন না, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। এক সময় চাকরি নিয়ে তিনি বিদেশে চলে যান এবং অনেক দিন বিদেশে থাকার পর তিনি দেশে ফিরেন এবং ঢাকায় এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসা করার জন্য। ছোট্ট সোনামণিরা, তোমরা একটু খেয়াল করো, আব্দুল জব্বার কিন্তু ঢাকাতে থাকতেন না, তিনি থাকতেন তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। কিন্তু তিনি তার শাশুড়ির চিকিৎসা করার জন্য কি করেছিলেন, ঢাকাতে এসেছিলেন। এবং সেই সময়টাতে কি হয়, সেই সময়টাতে ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখ। তখন বাংলা ভাষার জন্য আন্দোলন শুরু হয়েছিল এবং ছাত্ররা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য যে মিছিল করেছিল, আব্দুল জব্বার তিনি নিজেও সেই মিছিলে যোগ দিয়েছিলেন। তিনি একজন সাধারণ মানুষ হয়েও তিনি নিজেকে সেই মিছিলে যোগ দেওয়া থেকে বিরত রাখতে পারেন নাই। তিনি মনে মনে ভেবেছেন যে পাকিস্তান সরকার আমাদের বাংলা ভাষাকে কেড়ে নিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করবে, এটা তিনিও মেনে নিতে পারেন নাই। এই কারণে তিনি দেখো ঢাকা থেকে শাশুড়ির চিকিৎসা করার জন্য তিনি সেই গফরগাঁও থেকে ঢাকায় এসেছিলেন। কিন্তু তারপরেও তিনি কিন্তু থেমে থাকেন নাই। তিনি তার নিজের দায়িত্ব থেকে সেই মিছিলে এসে যোগ দিয়েছিলেন এবং পুলিশের গুলি এসে লেগেছিল তার শরীরে। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি। রাতেই তিনি মারা গেলেন। ছোট্ট সোনামণিরা, তাহলে আব্দুল জব্বার ময়মনসিংহের গফরগাঁওয়ে তার বাড়ি ছিল। গরিব পরিবারের সন্তান ছিলেন তিনি। লেখাপড়া বেশি একটা করতে পারেননি। এক সময় তিনি চাকরি নিয়ে বিদেশে চলে গিয়েছিলেন। অনেক দিন পর বিদেশে থাকার পর তিনি আবার দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে সেই ময়মনসিংহের গফরগাঁওয়ে তিনি বাস করতে থাকেন। হঠাৎ করে তার শাশুড়ির চিকিৎসার জন্য তিনি ঢাকাতে চলে আসেন এবং ঢাকাতে চলে এসে তিনি যখন দেখতে পান যে রাষ্ট্রভাষার জন্য ছাত্ররা কি করছে, মিছিল করবে, আন্দোলন করবে, তখন নিজের দায়িত্ব থেকে তিনি কি করেন, বিপদ হবে এটা জেনেও, নিজের জীবন যেতে পারে এটা জেনেও, পুলিশ বাধা দিবে, পুলিশ গুলি করবে এটা জানার পরেও তিনি কি করছেন, তিনি সেই মিছিলে এসে যোগ দিয়েছিলেন এবং পুলিশের গুলি এসে লেগেছিল তার শরীরে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি। রাতেই তিনি মারা গিয়েছিলেন। ছোট্ট সোনামণিরা, দেখো তাদের কত বড় আত্মত্যাগ। তারা নিজের ভাষাকে কত বেশি ভালোবাসতেন, মায়ের ভাষাকে। মায়ের ভাষার জন্য তাদের কত বেশি দরদ ছিল। তারা নিজের জীবন বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে নাই, যে প্রয়োজনে আমার নিজের জীবন চলে যাবে, কিন্তু তবু এই বাংলা ভাষা, মায়ের ভাষা, এটাকে আমরা ছেড়ে দিতে পারবো না। ছোট্ট সোনামণিরা, চলো এখন আমরা আরেকজন ভাষা শহীদের সম্পর্কে জানবো। এই ভাষা শহীদের নাম হচ্ছে আব্দুল সালাম। তোমরা তার ছবি দেখতে পাচ্ছ। তিনি সাধারণত সালাম নামে পরিচিত। তাইলে এই ভাষা শহীদের নাম হচ্ছে আব্দুল সালাম। ফেনী জেলাতে তার বাড়ি। ঢাকাতে তিনি চাকরি করতেন। ভাষার প্রতি ভালোবাসার জন্য, ভাষার টানে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য তিনিও কি করেছিলেন, তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন। এক সময় গুলি এসে লাগলো তার শরীরে, তাকে হাসপাতালে ভর্তি করা হলো। 1.5 মাসেরও বেশি সময় ধরে তার চিকিৎসা চললো, তাকেও বাঁচানো গেল না। ছোট্ট সোনামণিরা, তোমরা একটু চিন্তা করে দেখো মায়ের ভাষাকে তারা কত বেশি ভালোবাসতেন। এই যে আব্দুল সালাম, তিনি কিন্তু ঢাকাতে চাকরি করতেন, তিনি ভালো অবস্থানে ছিলেন। তিনি যদি চাইতেন যে আমি যাব না, তাহলে কিন্তু না গেলেও তার কোনো সমস্যা হতো না। আর তিনি জানতেন যে আমি যদি মিছিলে যাই তাহলে কিন্তু আমার ক্ষতি হতে পারে। পুলিশ তো আগেই নিষেধ করেছিল যে তোমরা মিছিল করতে পারবা না।
তিনি জানতেন যে মিছিল করতে গেলে পুলিশ গুলি করতে পারে, আমার জীবনটা চলে যেতে পারে, কিন্তু তিনি কি করেছেন, তারপরেও তিনি ভাষার প্রতি যে ভালোবাসা, বাংলা ভাষার প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার জন্য সে কিন্তু মিছিলে গিয়েছিল। এবং সেই মিছিলে গিয়ে যাওয়ার পরে পুলিশের গুলি এসে তার শরীরে লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 1.5 মাসেরও বেশি সময় ধরে তার চিকিৎসা চলে, কিন্তু তাকে তারপরেও বাঁচানো যায়নি। ছোট্ট সোনামণিরা, তোমরা একটু চিন্তা করে দেখো, এই যে ভাষা শহীদরা, পাকিস্তান সরকার যখন ঘোষণা দিল যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, বাংলা রাষ্ট্রভাষা হবে না, তখন যদি এই যে ভাষা শহীদেরা তারা যদি আন্দোলন না করত, তাহলে কি আমরা বাংলা ভাষা পেতাম? ছোট্ট সোনামণিরা, কখনোই পেতাম না। তো তারা কি করেছে, তারা আন্দোলন করেছে, তারা মিছিল করেছে, তারা তাদের জীবন দিয়েছে। এবং তারা যখন সেই মিছিল করার পর তাদের জীবন চলে যায়, তখন পাকিস্তান সরকার খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে পাকিস্তান সরকার বাংলাকেও রাষ্ট্রভাষা ঘোষণা করে। সুতরাং এই ভাষা শহীদদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। আজকে আমি যে তোমাদেরকে বাংলা ভাষায় কথা বলছি, তোমরা যে বাংলা ভাষায় কথা বলো, তোমার বাবার সাথে কথা বলো, আম্মুর সাথে কথা বলো, তোমার বন্ধুদের সাথে কথা বলো, কোন ভাষাতে কথা বলো? বাংলা ভাষাতে কথা বলো। কিন্তু এই ভাষা শহীদেরা তারা যদি বাংলা ভাষার জন্য জীবন না দিত সেদিন, তাহলে কিন্তু পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হতে দিত না, তাহলে কিন্তু আমাদেরকে উর্দু ভাষায় কথা বলা লাগতো। ছোট্ট সোনামণিরা, তোমরা কি বুঝতে পেরেছো ভাষা শহীদরা কত বড় অবদান তাদের এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য? তাই এইসব ভাষা শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এলে আমরা খালি পায়ে শহীদ মিনারে যাই, শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের জন্য দোয়া করি, তাদের সম্মানে আমরা ফুল দেই। তারা চিরদিন তারা স্মরণীয়, যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন আমরা তাদেরকে স্মরণ করব। এই ভাষা শহীদরা কি করতেন, মাতৃভাষাকে ভালোবাসতেন। ছোট্ট সোনামণিরা, তোমরা কি জানো মাতৃভাষা মানে কি? মাতৃভাষা মানে হচ্ছে মায়ের ভাষা। ছোটবেলায় মায়ের মুখ থেকে শুনে শুনে আমরা যেই ভাষা শিখি তাকে বলা হয় মায়ের ভাষা। তাহলে আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি। মায়ের মুখ থেকে ছোটবেলা থেকে আমরা বাংলাটা শুনে আসছি। এই বাংলা ভাষা শুনতে 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 বাংলা ভাষা আমরা শিখে গিয়েছি, এই কারণে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, যে ইংল্যান্ডে থাকে সে কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারে না, সে ইংলিশ ভাষায় কথা বলে। কেন ইংলিশ ভাষায় কথা বলে? কারণ সে ইংলিশ হচ্ছে তার মাতৃভাষা। ছোটবেলায় সে মায়ের মুখ থেকে ইংলিশ শুনতে শুনতে বড় হয়েছে, এই কারণে সে ইংলিশ ভাষা জানে। তেমনিভাবে আমরা ছোটবেলা থেকে বাংলা ভাষা শুনতে শুনতে বড় হয়েছি, এই কারণে বাংলাই হচ্ছে আমাদের মাতৃভাষা। ছোট্ট সোনামণিরা, তাহলে এই ভাষা শহীদেরা, ভাষা শহীদ কারা তোমাদেরকে কিন্তু একটু আগেই বলেছি। ভাষা শহীদ হচ্ছে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক সহ নাম না জানা আরও অনেকে, যারা ভাষার জন্য জীবন দিয়েছিল। তাহলে এই ভাষা শহীদেরা তারা মাতৃভাষাকে ভালোবাসতেন। তাদের কেউ ছিল ছাত্র, কেউ ছিলেন ব্যবসায়ী, কেউ ছিল চাকরিজীবী, তারা প্রত্যেকেই ভালো অবস্থানে ছিল। তারা চাইলে খুব ভালো থাকতে পারতো, তাদেরকে গুলিও খেতে হতো না, মরতেও হতো না। কিন্তু তারা যদি সেদিন মিছিল না করতেন, তারা যদি মারা না যেতেন, তাহলে কিন্তু আমরা বাংলা ভাষাটাকে লাভ করতে পারতাম না। সুতরাং তাদের এই রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলা ভাষা। ভাষা শহীদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন, তারা জীবন দিয়েছেন, বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন। তাদের আত্মত্যাগের ফল রাষ্ট্রভাষা হয়েছে। তাদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের ফলেই রাষ্ট্রভাষা হয়েছে। ছোট্ট সোনামণিরা, তোমরা কি আত্মত্যাগ মানে কি এটা জানো? আত্মত্যাগের মানে হচ্ছে নিজের জীবন দিয়ে কোনো কিছু অর্জন করা। তাহলে এই যে ভাষা শহীদেরা, তারা কিন্তু জানতো যে আমি ওই মিছিলে গেলে মারাও যেতে পারি, এটা তারা জানতো। তারা ভেবেছে যে আমরা প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, কিন্তু তবুও আমরা কি করব, আমাদের এই বাংলা ভাষাকে আমরা ত্যাগ করতে পারবো না। এই যে জীবনটা তারা দিয়ে দিল, এবং জীবনটা দেওয়ার ফলেই কিন্তু আমরা বাংলা ভাষাটা পেলাম। পাকিস্তান সরকার ভয় পেয়ে বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা দিল। তাহলে এই যে এটার নামই হচ্ছে আত্মত্যাগ, অর্থাৎ জীবনের বিনিময়ে কোনো কিছু অর্জন করা বা জীবনের বিনিময়ে কোনো কিছু পাওয়া, সেটার নামই হচ্ছে আত্মত্যাগ। তাহলে এই ভাষা শহীদেরা তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন, তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে।
তাদের ত্যাগের কথা ভুলে যাওয়ার নয়, তাদের যে ত্যাগ, তাদের সেই ত্যাগের কথা আমরা কখনোই ভুলে যেতে পারি না। তারা অমর, অমর মানে হচ্ছে যারা কখনো মরেন না। ছোট্ট সোনামণিরা, মরেন না বলতে যে মরেন না তা না, আমি তোমাদেরকে একটু বুঝাই অমর মানে কি। অমর মানে হচ্ছে পৃথিবীতে যেই সব মানুষ মৃত্যুর পরেও তাদেরকে মানুষ ভোলে না, তাদেরকে মনে রেখে দেয় তাদের কাজের জন্য, তাদেরকেই বলা হয় অমর। অর্থাৎ এই ভাষা শহীদেরা যদিও মারা গেছে, কিন্তু তাদেরকে কিন্তু আমরা স্মরণ করি। বুঝতে পেরেছো? তাদেরকে কিন্তু ভুলে যায়নি। তারা যদিও মারা গেছে, কিন্তু আমাদের মনের ভিতরে তাদের জন্য যে সম্মান, সেই সম্মানটা মারা যায়নি। আমাদের মনের ভিতরে তাদের জন্য যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা মারা যায়নি। আর যতদিন এই বাংলাদেশ থাকবে, যতদিন এই বাংলা ভাষা থাকবে, ততদিন আমরা তাদের কথা স্মরণ করব। সুতরাং তারা কি? তারা অমর। আমরা কখনোই তাদের ভুলব না, কখনোই আমরা তাদেরকে ভুলব না। ছোট্ট সোনামণিরা, চলো আমরা এখন এই অধ্যায়ের শব্দের অর্থগুলো জেনে নেই। প্রথমেই যে শব্দটা আছে সেটা হচ্ছে থমথমে। থমথমে শব্দটির অর্থ হলো বিপদে ভয়ে নীরব অবস্থা। অর্থাৎ সবাই যখন খুব ভয়ে থাকে বা বিপদে থাকে, তখন কিন্তু সব জায়গায় সবাই একটু চুপ করে থাকে, থেমে যায়। অর্থাৎ ভাষা আন্দোলনের সময় ওই পুলিশ যখন বলল, নিষেধ করলো যে তোমরা কি করবা, তোমরা রাজপথে নামতে পারবা না, তোমরা মিছিল করতে পারবা না, তখন ছাত্ররা কি করলো? বিপদের সময় তারা কি করলো? তারা নীরব হয়ে গেল। এবং সেটা কি বলে? থমথমে। তাহলে থমথমে মানে কি? থমথমে মানে কি? বিপদের ভয়ে নীরব অবস্থা। কেউ কোনো কথা বলছে না, কেউ কোথাও যাচ্ছে না, একদম যে যেখানে সে সেখানেই, এরকম একটা অবস্থা। সেটা কি বলে? থমথমে। ছোট্ট সোনামণিরা, এরপরে যে শব্দটা, সেই শব্দটা হচ্ছে মিছিল। আর মিছিল শব্দের অর্থ হচ্ছে শোভাযাত্রা। তাহলে মিছিল বা শোভাযাত্রা, এটা আমি তোমাদেরকে বুঝাই। যখন অনেকগুলো মানুষ একসাথে রাস্তা দিয়ে, তারা একসাথে যায় এবং তারা কি করে? তারা মুখে মুখে কোনো কিছু বলে, সেটাকেই বলা হয় মিছিল। যেমন ধরো কোনো একটা, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সময় ধরো ছাত্রছাত্রী, স্কুলের যারা ছাত্রছাত্রী আসে, তারা সবাই একসাথে রাস্তায় বের হয়ে তারা সবাই বলে, বঙ্গবন্ধু আমি তোমাকে ভুলবো না। তারা সবাই একসাথে এটা বলে, এটা হচ্ছে একটা মিছিল। অর্থাৎ অনেক মানুষ একসাথে রাস্তায় বের হয়ে যখন কোনো কিছু বলে, একসাথে সবাই মিলে একসাথে এক কণ্ঠে বলে, সেটাকেই বলে মিছিল। তাহলে 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনের সময় ছাত্ররা রাস্তায় বের হয়েছিল, এবং রাস্তায় বের হয়ে তারা কি করেছিল? তারা মিছিল করেছিল। তারা সবাই একসাথে বলেছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। আর সেটাকেই বলে মিছিল বা শোভাযাত্রা। তাহলে মিছিল শব্দের অর্থ কি? মিছিল শব্দের অর্থ হচ্ছে শোভাযাত্রা। এরপর দেখো টগবগে। টগবগে শব্দের অর্থ হচ্ছে গরম হয়ে ওঠা বা রাগে উত্তেজিত হয়ে ওঠা। এখানে বলা হয়েছে যে তরুণরা হচ্ছে টগবগে, অর্থাৎ তরুণদের কাছ থেকে যদি কোনো কিছু কেড়ে নেওয়া হয়, তরুণ মানে হচ্ছে অল্প বয়সী লোক, যাদের বয়স অল্প, তারা কি, তাদের কাছ থেকে যদি কোনো কিছু কেড়ে নেওয়া হয়, তাহলে তারা গরম হয়ে ওঠে, তারা রাগে উত্তেজিত হয়ে ওঠে, তারা সেটা কখনোই কেড়ে নিতে দেয় না। সেটা কি বলে? টগবগে। তাহলে টগবগে অর্থ হচ্ছে গরম হয়ে ওঠা বা রাগে উত্তেজিত হওয়া। বেপরোয়া অর্থাৎ ভয়হীন, যাদের মধ্যে ভয় নাই, তাহলে তাদেরকেই বলা হয় বেপরোয়া। হাসপাতাল অর্থাৎ চিকিৎসালয়। তোমরা নিশ্চয়ই জানো যে হাসপাতাল মানে কি। হাসপাতাল একটি ইংরেজি শব্দ হসপিটাল। হসপিটাল থেকে হাসপাতাল শব্দটি এসেছে। আর এটার শুদ্ধ বা খাঁটি বাংলা যেটা, সেটা হবে চিকিৎসালয়। তাহলে যেখানে অনেক মানুষের চিকিৎসা করা হয়, সেটাকেই বলা হয় হাসপাতাল। আর হাসপাতাল অর্থ হচ্ছে চিকিৎসালয়। ব্যবসায় অর্থ হচ্ছে কারবার বা বাণিজ্য। ব্যবসায় মানে কি? ব্যবসায় মানে হচ্ছে কারবার বা বাণিজ্য। অর্থাৎ কোনো কিছু কেনা বেচা করা হয়, বা কোনো কিছু, ধরো কেউ একজন, সে কোনো কিছু অল্প টাকা দিয়ে কিনে সেটাকে বেশি টাকায় বিক্রি করলো, সেটাকেই বলা হয় ব্যবসায়। তোমরা যখন বড় হবে, তোমরা এই সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। ব্যবসা কি সেটা তোমরা বুঝতে পারবে। অসুস্থ হওয়া অর্থাৎ রোগে আক্রান্ত হওয়া, বা যে সুস্থ নয়, রুগ্ন, পীড়িত। তাহলে অসুস্থ মানে কি? অসুস্থ মানে দেখো তিনটা অর্থ আছে: সুস্থ নয়, রুগ্ন অথবা পীড়িত।
মাতৃভাষা অর্থাৎ মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শিখে তাকেই বলা হয় মাতৃভাষা। এরপরে আছে আত্মত্যাগ। আত্মত্যাগ মানে হলো নিজের প্রাণ দান করা। অমর মানে যার মৃত্যু নেই, চিরদিনের জন্য স্মরণীয়। তাহলে চলো আমরা আরেকবার একটু পড়ি। থমথমে অর্থ বিপদের ভয়ে নীরব অবস্থা। মিছিল অর্থ শোভাযাত্রা। টগবগে অর্থ গরম হয়ে ওঠা। বেপরোয়া অর্থ ভয়হীন। হাসপাতাল অর্থ চিকিৎসালয়। ব্যবসায় অর্থ কারবার বা বাণিজ্য। অসুস্থ অর্থ সুস্থ নয়। মাতৃভাষা অর্থ মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শিখে। আত্মত্যাগ অর্থ নিজের প্রাণ দান করা। অমর অর্থ যার মৃত্যু নেই, চিরদিনের জন্য স্মরণীয়। এগুলো হচ্ছে এই অধ্যায়ের শব্দের অর্থ। তোমরা সবাই এই শব্দের অর্থগুলো অবশ্যই মুখস্থ করবে, এগুলো থেকে তোমাদের পরীক্ষায় থাকবে। চলো আমরা এবার কিছু যুক্তবর্ণ জেনে নেই। তাহলে দেখো, প্রথমেই যে যুক্তবর্ণ আছে সেই যুক্তবর্ণটা হচ্ছে ফাল্গুন। এটা হচ্ছে একটা শব্দ। এই শব্দটার মধ্যে যুক্তবর্ণ কোনটা? যুক্তবর্ণ হচ্ছে লয়ের সাথে গ। এটাই হচ্ছে একটা যুক্তবর্ণ। তাহলে লয়ের সাথে গ, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? ল যোগ গ, লয় গ। তাহলে লয় গ দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি একটা, তাহলে শব্দ তৈরি করি, শব্দটা কি হবে? শব্দটা হবে ফল্গু। এরপর দেখো অসুস্থ। অসুস্থ, এখানে যুক্তবর্ণ কোনটা? যুক্তবর্ণ হচ্ছে শয়ে থ। আর এটা স এবং থ এই দুইটা মিলে গঠিত হয়েছে। তাহলে শয়ে থ, এটা দিয়ে যদি আমরা একটা শব্দ তৈরি করি তাহলে কি হবে? অসুস্থ বা দুস্থ। এরপর আছে সম্মান। দেখো এখানে যুক্তবর্ণ কোনটা? এখানে যুক্তবর্ণ হচ্ছে দুইটা ম একসাথে, ময় ম। এটা হচ্ছে যুক্তবর্ণ। তাহলে এই ময় ম, এটাকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা শব্দ পাবো। একটা ময়ের সাথে আর একটা ম, ম ম, এই দুইটা মিলে মিলিত হয়ে হয়েছে ময় ম। তাহলে ময় ম দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি তাহলে কি হতে পারে? আম্মা, সম্মতি, এরকম। এরপর আছে রাষ্ট্রভাষা। এই রাষ্ট্রভাষাটা দেখো এখানে যুক্তবর্ণ কোনটা? যুক্তবর্ণ হচ্ছে শয়ের সাথে ট রফালা, এটা হচ্ছে যুক্তবর্ণ। তাহলে এটাকে যদি আমরা ভাঙি শয় ট রফালা তাহলে কি পাবো? স, ট এবং রফালা, এই তিনটা মিলে গঠিত হয়েছে শয় ট রফালা। তাহলে এটা দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি তাহলে সেই শব্দগুলো কি হবে? শয় ট রফালা দিয়ে শব্দ তৈরি করলে হবে উষ্ট্র বা রাষ্ট্র। এইটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, কারণ তোমরা এটা যদি বাসায় লিখো এবং অনুশীলন করো তাহলে তোমরা এটা নিজে থেকেই পারবে। তোমাদেরকে তবুও আরেকবার বলে দেখো, ফাল্গুন, এই ফাল্গুন শব্দটার মধ্যে যুক্তবর্ণ হচ্ছে কোনটা? মাঝখানে যে শব্দটা লয় গ, এটা হচ্ছে যুক্তবর্ণ। আর এটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে ল এবং গ। অসুস্থ, এখানে যুক্তবর্ণ হচ্ছে শয়ের সাথে থ, শয় থ। এটা এই শয় থকে ভাঙলে আমরা পাই স এবং থ। এরপর হচ্ছে সম্মান। এখানে হচ্ছে ম এবং ম, এই দুইটা ম, এটা হচ্ছে যুক্তবর্ণ। তাহলে ময় ম, এই ময় মকে ভাঙলে আমরা পাই দুইটা ম, ম ম। রাষ্ট্রভাষা, এখানে শয় ট রফালা। তাহলে শয় ট রফালা, এটাকে ভাঙলে আমরা পাই মূর্ধন্য স যোগ ট যোগ রফালা। বুঝতে পেরেছো ছোট্ট সোনামণিরা? তারপরেও তোমরা এটা বাসায় একটু অনুশীলন করবে, তাহলেই তোমরা এটা বুঝতে পারবে। চলো আমরা পরের পাঠে চলে যাই। এবার আমরা ছোট ছোট প্রশ্নের উত্তর বলি ও লিখি। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন? তোমরা কি বলতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন? আমি কিন্তু তোমাদেরকে পড়িয়েছি, তোমরা একটু ভাবো তো, বলতে পারো কি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন? আচ্ছা, ভেবে যদি তুমি উত্তরটা জেনে থাকো তাহলে তুমি উত্তরটা খাতায় লিখে রাখো। উত্তরগুলো আমি তোমাদেরকে একটু পরেই বলে দিব। তুমি এখন উত্তরটা তোমার খাতায় লিখে রাখবে এবং আমি যখন বলবো তখন আমার উত্তরের সাথে তোমার উত্তরটা মিলাবে, দেখবে যে তোমার উত্তরটা হয়েছে কিনা। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রফিকের বাবা কি করতেন? এটাও কিন্তু আমি তোমাদেরকে বলেছি। তো এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সবাই নিজে নিজে খাতায় লিখবে। লেখার পরে আমি যখন তোমাদেরকে সঠিক উত্তরটা বলে দিব, আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মিলাবে, দেখবে যে কার কয়টা উত্তর হয়েছে। আব্দুস সালামের বাড়ি কোন জেলায়? ভাষা শহীদেরা কেন জীবন দিয়েছিলেন? পাকিস্তানিরা কি চেয়েছিল? কত তারিখে ভাষা শহীদেরা ভাষার জন্য জীবন দিয়েছিল? ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা কি নামে ডাকি? ছোট্ট সোনামণিরা, তোমরা
যদি এই গল্পটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে পড়ে থাকো তাহলে এই প্রশ্নগুলো তোমরা পারার কথা তোমাদের। তো তোমরা এখন এই প্রশ্নের উত্তরগুলো নিজে নিজে খাতায় লিখবা, লেখার পর আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দেবো, এরপর সেই উত্তর সাথে তোমার নিজের উত্তরটা মিলাবা এবং মিলিয়ে দেখবা যে কয়টা প্রশ্নের উত্তর তোমার হলো। দেখো প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন? উত্তর হবে বরকত। বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এরপর খ নম্বর প্রশ্ন, রফিকের বাবা কি করতেন? রফিকের বাবা ব্যবসা করতেন। এরপরে গ নম্বর প্রশ্ন, আব্দুস সালামের বাড়ি কোন জেলায়? আব্দুস সালামের বাড়ি হচ্ছে ফেনী জেলায়। ভাষা শহীদেরা কেন জীবন দিয়েছিলেন? ভাষা শহীদেরা মায়ের ভাষার জন্য জীবন দিয়েছিলেন। পাকিস্তানিরা কি চেয়েছিল? পাকিস্তানিরা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো পাকিস্তানিরা কি চেয়েছিল। পাকিস্তানিরা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। কত তারিখে ভাষা শহীদেরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন? 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে ভাষা শহীদেরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন। এটা খুব মনোযোগ দিয়ে তোমাদেরকে স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। কত তারিখে ভাষা শহীদেরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন? 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা কি নামে ডাকি? তাদেরকে আমরা ভাষা শহীদ নামে ডাকি। এবার চলো আমরা কিছু বিপরীত শব্দ জেনে নেই। তাহলে সম্ভব, সম্ভবের বিপরীত শব্দ হলো অসম্ভব। জীবন, জীবনের বিপরীত শব্দ হলো মরণ। নতুন, নতুনের বিপরীত শব্দ হলো পুরানো। অসুস্থ, অসুস্থের বিপরীত শব্দ হলো সুস্থ। সম্মান, সম্মানের বিপরীত শব্দ হলো অসম্মান। ছোট্ট সোনামণিরা, তোমাদের পরীক্ষাতে বিপরীত শব্দ থাকবে, তাই তোমরা সবাই বিপরীত শব্দগুলো খাতায় লিখবে, নোট করবে এবং মুখস্থ করবে। চলো এবার আমরা আরও কিছু প্রশ্নের উত্তর দেই। এরকম ধরনের প্রশ্ন, এখন আমি তোমাদেরকে যেই ধরনের প্রশ্ন দেখাবো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে। ছোট্ট সোনামণিরা দেখো, ক নম্বর প্রশ্ন, পাকিস্তান সরকার কি করতে চায় তা দুটি বাক্যে লেখো। পাকিস্তান সরকার বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে চায়, তারা একমাত্র উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চায়। ছোট্ট সোনামণিরা, পাকিস্তান সরকার কি করতে চায় তা দুটি বাক্যে লিখো। তাহলে কি করতে চায় পাকিস্তানিরা? পাকিস্তান সরকার বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে চায়, তারা একমাত্র উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চায়। চলো এবার আমরা পরের প্রশ্নটা দেখি। চারদিকে থমথমে ভাব কেন তা চারটি বাক্যে লেখো। উত্তরটা হবে, বাংলাদেশকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্ররা আন্দোলন গড়ে তোলে, কিন্তু পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে। প্রতিবাদে ছাত্ররা মিছিল করতে চাইলে পুলিশ মিছিল করতে নিষেধ করে, ফলে চারিদিকে থমথমে ভাব বিরাজ করে। এরপরে গ নম্বর প্রশ্ন হচ্ছে, 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস তুমি কিভাবে পালন করো তা চারটি বাক্যে লিখো। এই প্রশ্নটা তুমি তোমার নিজের মতো করে কিন্তু লিখতে পারবে, তবু আমি তোমাদের সুবিধার জন্য একটা উত্তর দিয়ে দিয়েছি। দেখো, চারটি বাক্যে লিখতে বলছে। তাহলে প্রথম বাক্য হচ্ছে, খুব সকালে ঘুম থেকে উঠি, এরপর খালি পায়ে শহীদ মিনারে যাই, এরপর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই, এরপর ভাষা শহীদদের জন্য দোয়া করি। ছোট্ট সোনামণিরা, তোমাদের পরীক্ষায় 21শে ফেব্রুয়ারি বিষয়ে একটি রচনা থাকবে এবং সেই রচনার বিষয়ে আমি তোমাদেরকে পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ ক্লাস নিব। কিন্তু আজকের পাঠের সাথে যেহেতু 21শে ফেব্রুয়ারির মিল আছে, তাই আজকের পাঠ যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো তবে সেই রচনাটা লিখতে তোমাদের জন্য অনেকটাই সহজ হবে, কারণ আজকের রচনার সাথে 21শে ফেব্রুয়ারির অনেক মিল থাকবে। তাই আজকের পাঠ তোমরা মনোযোগ দিয়ে পড়লে তোমাদের পক্ষে সেই রচনাটা পড়া খুব বেশি সহজ হবে। ছোট্ট সোনামণিরা, এবার তুমি নিজে নিজে উত্তর দাও। তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, যেটা 21শে ফেব্রুয়ারি সম্পর্কে 5টি বাক্য লেখো। তাহলে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে তুমি কি করবা? তুমি তোমার নিজের মতো করে 5টি বাক্য লিখবা এবং 5টি বাক্য লিখে সেটা কি করবা? সেটা হচ্ছে আমাদের যেই ফেসবুক আছে, ফেসবুকের সেই কমেন্ট বক্সে সেটা তুমি লিখে ছবি তুলে তারপর সেইটা জমা দিবা। এটা হচ্ছে তোমার বাড়ির কাজ। ছোট্ট সোনামণিরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের ক্লাসটি তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।